ঢাকা উইমেন কলেজের MBA ফাইনাল ইয়ারের মেয়েদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই সুস্থ ও ভালো আছো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করছো এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় আছো এবং পড়াশোনা করছো। আজ তোমাদেরকে আমি পড়াবো কৌশলগত ব্যবস্থাপনার অধ্যায় 2-এর অধ্যায় নাম্বার 2 সিদ্ধান্ত গ্রহণ কাঠামো। সিদ্ধান্ত গ্রহণের কাঠামো মধ্যে পড়ানোর বিষয় হলো সিদ্ধান্ত গ্রহণ অর্থ ও সংজ্ঞা, সিদ্ধান্ত গ্রহণের বৈশিষ্ট্য, সিদ্ধান্ত গ্রহণের সুবিধা, সিদ্ধান্ত গ্রহণের সীমাবদ্ধতা বা প্রতিবন্ধকতা সমূহ, সিদ্ধান্ত গ্রহণের নীতিমালা, সিদ্ধান্তের শ্রেণীবিভাগ, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বা পদক্ষেপ, সিদ্ধান্ত গ্রহণের বিবেচ্য বিষয়সমূহ, ভালো সিদ্ধান্ত গ্রহণের 9টি বৈশিষ্ট্য, সিদ্ধান্ত গ্রহণের ভিত্তিসমূহ, সিদ্ধান্ত গ্রহণ কৌশল। একটা অধ্যায়ে এই কয়টা যদি পড়ো তাহলে এই অধ্যায়টা সম্পর্কে তোমরা ভালোভাবে জানতে পারবে। আর যে কয়টা বললাম এই কয়টা যদি পড়ো তোমরা যেখান থেকে আসুক না কেন তোমরা প্রশ্নের উত্তর করতে পারবে। আজকে তোমাদেরকে আমি পড়াবো সিদ্ধান্ত গ্রহণ অর্থ ও সংজ্ঞা, সিদ্ধান্ত গ্রহণের বৈশিষ্ট্য, সিদ্ধান্ত গ্রহণের সুবিধা, সিদ্ধান্ত গ্রহণের সীমাবদ্ধতা বা প্রতিবন্ধকতা সমূহ। প্রথমে আমি পড়াবো তোমাদেরকে সিদ্ধান্ত গ্রহণের অর্থ ও সংজ্ঞা। তোমরা জানো তোমাদের ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ 3টা বিভাগে তোমাদের প্রশ্ন আসে। ক বিভাগ থেকে 10টা ছোট প্রশ্ন আসে, খ বিভাগ থেকে আসে 4 মার্কসের প্রশ্ন 5টা, আর ঘ বিভাগে 5টা 5×10 50 এভাবে আসে। এখন তোমাদের যদি 5 মার্কসের হয় বা 10 মার্কসের হয় তাহলে আমি যে অর্থ এবং সংজ্ঞা যেটা পড়বো এখন বলবো, তোমাদের স্ক্রিন শেয়ার করছি সেটা পুরোটাই তোমাদেরকে এটা লিখতে হবে যদি 4 এবং 5 মার্কসের হয়। আর যদি তোমরা 1 মার্কসের হয় আসে সিদ্ধান্ত গ্রহণের অর্থ, তাহলে তোমরা 1-2 লাইনের উত্তর করতে পারবে। প্রথমে যে বলছি যে সিদ্ধান্ত গ্রহণ অর্থ এবং সংজ্ঞা। সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থাপনার একটি জটিল ও গুরুত্বপূর্ণ কাজ। ব্যবস্থাপনার সকল স্তরে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন পড়ে। সুনির্দিষ্ট কাজ সম্পাদনের লক্ষ্যে বিভিন্ন বিকল্প পন্থা থেকে সর্বোত্তম কর্মপন্থা নির্ধারণ করতে হয়। সাধারণত কোনো প্রতিষ্ঠান সৃষ্ট সমস্যা সমাধানে কার্যকর পন্থা নির্ধারণের প্রক্রিয়াকে সিদ্ধান্ত গ্রহণ বলে। অর্থাৎ ব্যবস্থাপকীয় প্রত্যেক কাজের সাথে সিদ্ধান্ত গ্রহণ জড়িত। কোনো সুনির্দিষ্ট সমস্যার সমাধানে একাধিক বিকল্প পন্থা হতে সঠিক কর্মপন্থা নির্ধারণকে সিদ্ধান্ত গ্রহণ বলে। এখন আমি এই সম্পর্কে কয়েকজন রাইটারের উল্লেখযোগ্য সংজ্ঞা বলবো। যেমন রবার্ট কিটনারের মতে পরিস্থিতির প্রয়োজনে বিভিন্ন বিকল্প কর্মপন্থা চিহ্নিত করে তাদের মধ্য হতে সঠিক বিকল্প বাছাই করার প্রক্রিয়াই হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। প্রফেসর R.W. গ্রিফিন এর মতে কতগুলো বিকল্প থেকে একটি বিকল্প নির্বাচনের কার্য প্রক্রিয়াকে সিদ্ধান্ত গ্রহণ বলে। বার্টন এবং মার্টিন এর মতে সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার দ্বারা ব্যবস্থাপকগণ সাংগঠনিক সমস্যাসমূহ চিহ্নিত করে তার সমাধানের প্রচেষ্টা চালান। এখন এই সংজ্ঞাগুলো থেকে আমরা এই বৈশিষ্ট্যগুলো পাই। যেমন 1 নম্বর হলো এটি সমস্যার সমাধানের বিকল্প পন্থা। 2 বিকল্প পন্থা হতে সঠিক ও সর্বোত্তম বিকল্পটি বাছাইকরণ। 3 এটি কর্মপন্থা গ্রহণ এবং ফলাফল মূল্যায়ন প্রক্রিয়া বিশেষ। 4 এটি একটি ধারাবাহিক কর্মপ্রক্রিয়া। 5 এটি সর্বোত্তম পন্থা কি করে ঠিক তা গ্রহণ ও বাস্তবায়ন করার প্রক্রিয়া। এখন এই যেগুলো আলোচনা করলাম পরিশেষে আমরা বলতে পারি যে সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে এমন একটি ব্যবস্থাপনা প্রক্রিয়া যার সাহায্যে ব্যবস্থাপকগণ পারিপার্শ্বিক অবস্থার বিচার বিশ্লেষণ ও নিজেদের চিন্তা চেতনাকে কাজে লাগিয়ে সর্বোত্তম উপায়ে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য কার্যক্রম নির্ধারণ করেন।
তাহলে আমাদের হয়ে গেল সিদ্ধান্ত গ্রহণ অর্থ ও সংজ্ঞা। মেয়েরা বুঝতে পেরেছো তো? বুঝতে না পারলে আমাকে বলবে। এরপরে সিদ্ধান্ত গ্রহণের বৈশিষ্ট্য। একটা বিষয় জানতে গেলে সিদ্ধান্ত আগে বৈশিষ্ট্যটা জানতে হয়। বৈশিষ্ট্য যদি জানতে পারি তাহলে আমরা কিন্তু সব ওই বিষয়টা সম্পর্কে ভালোভাবে জানতে পারবো। সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে দুই বা ততোধিক বিকল্প থেকে যে কোনো একটি বিকল্প বাছাই করে নেওয়া। বিভিন্ন বিকল্প মধ্য থেকে সর্বোত্তম কর্মপন্থা নির্ধারণ করার প্রক্রিয়াকে সিদ্ধান্ত গ্রহণ বলে। এখন সিদ্ধান্ত গ্রহণের বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। প্রথমে হলো নির্বাচন পদ্ধতি। সিদ্ধান্ত গ্রহণ একটি নির্বাচন পদ্ধতি যা অনেক বিকল্প থেকে সেরা বিকল্পটি নির্বাচন করা হয়। 2, মূল্যায়ন ও বিশ্লেষণ। সিদ্ধান্ত নেওয়ার সময় সমস্ত সম্ভাব্য বিকল্পগুলোর মধ্যে সঠিকটি গ্রহণ করার ক্ষেত্রে মূল্যায়ন ও বিশ্লেষণ করতে হবে। 3, ব্যবস্থাপনার স্তর। সঠিক সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থাপনার সকল স্তর বা লেভেলের দায়িত্ব। কোনো কারণে সিদ্ধান্ত গ্রহণে ক্ষতিগ্রস্ত হলে ব্যবস্থাপনার সকল পক্ষই দায়ী থাকবে। 4, ক্রমাগত প্রক্রিয়া। এটি একটি ক্রমাগত প্রক্রিয়া যা একটি প্রতিষ্ঠানের সারা জীবন ধরে চলে। সঠিক সিদ্ধান্ত গ্রহণ না করতে পারলে সারা জীবনই গ্লানি বহন করতে হবে। 5, গভীর চিন্তাধারা। এটি একটি মানসিক প্রক্রিয়া যা গভীর চিন্তাধারা এবং ভবিষ্যতে কিভাবে প্রতিষ্ঠান পরিচালিত হবে সে সকল বিষয়গুলো অন্তর্ভুক্ত করে। 6, ইতিবাচক হবে। সিদ্ধান্ত গ্রহণ ইতিবাচক ও নেতিবাচক উভয় ধরনের হতে পারে, তবে প্রতিষ্ঠানের স্বার্থে ইতিবাচক হওয়া উচিত, কেননা নেতিবাচক কার্যক্রমে দীর্ঘদিন প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছানো সম্ভব হবে না। সিদ্ধান্ত গ্রহণকালে যথেষ্ট বিচার বুদ্ধি ও দক্ষতার প্রয়োজন পড়ে। 7, অতীত অভিজ্ঞতা। সিদ্ধান্ত গ্রহণকালে অতীত অভিজ্ঞতা ও বর্তমান পরিস্থিতিতে সাধারণ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিষ্ঠানের কার্যগুলি সুষ্ঠুভাবে সম্পাদন এবং সমস্যা মোকাবেলার জন্য সিদ্ধান্ত নিতে হয়। যে ব্যবস্থাপক যত দ্রুত ও সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম সে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা তত বেশি দক্ষ। 8, লক্ষ্য পৌঁছানো। সঠিক সিদ্ধান্ত লক্ষ্য পৌঁছানোর একটি উপায়। সিদ্ধান্ত গ্রহণ কার্যক্রম শেষ হলে নতুন করে আবার সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এটি অনেকটা বারবার চলতে থাকে। 9, বিশেষজ্ঞ ও অভিজ্ঞ। এটি একটি সিদ্ধান্ত নেওয়ার আগে প্রয়োজনীয় বিশেষজ্ঞদের ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের পরামর্শ করা উচিত, কেননা সঠিক ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণের উপর প্রতিষ্ঠানের সাফল্য অনেকাংশে নির্ভরশীল। 10, ব্যবস্থাপনা হলো সিদ্ধান্ত গ্রহণের কৌশল ও বিজ্ঞান। ব্যবস্থাপনাকে অনুমান বা ধারণার উপর ভিত্তি করে যা আবেগের বশবর্তী হয়ে গৃহীত সিদ্ধান্ত সব সময় ফলপ্রসূ হবে না। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, প্রাতিষ্ঠানিক রীতিনীতি ও সূত্রের উপর নির্ভর করে ব্যবস্থাপনাকে সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। পরিশেষে বলা যায় যে কোনো সংস্থার সাফল্য বা ব্যর্থতার উপর সিদ্ধান্তগুলো বড় প্রভাব ফেলে। অতএব প্রতিষ্ঠানের সাফল্যের বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। সিদ্ধান্ত গ্রহণের সুবিধা। সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজ। সঠিক সিদ্ধান্ত প্রতিষ্ঠানকে লক্ষ্য পৌঁছায় এবং ত্রুটিপূর্ণ সিদ্ধান্ত লক্ষ্য অর্জনে ব্যর্থ করে দেয়। ব্যবস্থাপনার সফলতা ও ব্যর্থতা মূলত সঠিক সিদ্ধান্তের উপর অনেকাংশে নির্ভরশীল। সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব ফলাফলের ভিত্তিতে ব্যবস্থাপকগণকে মূল্যায়ন করা হয়, পুরস্কৃত করা হয়, আর সিদ্ধান্ত গ্রহণের মান সংগঠনের ব্যবস্থাপকের কার্যকারিতা ও মূল্যায়নের মাপকাঠি হিসাবে বিবেচিত হয়। এখন
সিদ্ধান্ত গ্রহণের যে সুবিধাগুলো সেগুলো আমরা আলোচনা করব। প্রথমে আছে 1 নম্বর, সম্পদের সুষ্ঠু ব্যবহার। সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে সহায়তা করে ব্যবস্থাপনার 6M। তোমরা তো জানো একটা 6M আছে, যেটা হলো ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, মেথড, মানি, মার্কেট, মেশিন। এগুলোর জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হয়। সঠিক সিদ্ধান্ত নিলে সম্পদের সুষ্ঠু ও কার্যকর ব্যবহার করা সম্ভব হয়। প্রকৃতপক্ষে ব্যবস্থাপনার মৌলিক কার্যগুলি যেমন পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব ও নির্দেশনা এবং নিয়ন্ত্রণ কার্যক্রম দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে পরিচালিত হয়। 2 নম্বর, লক্ষ্য অর্জন। সিদ্ধান্ত গ্রহণ লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়। লক্ষ্য ব্যবস্থাপনা প্রক্রিয়া কেন্দ্রবিন্দু, কেননা লক্ষ্যকে কেন্দ্র করে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ ও ব্যবস্থাপনার অন্যান্য কার্যগুলি পরিচালিত হয়। কেননা লক্ষ্য নির্ধারণ ও তা বাস্তবায়নের জন্য কতগুলো ধারাবাহিক কার্যক্রম গ্রহণ করতে হয় যা সিদ্ধান্ত গ্রহণের প্রভাব বিস্তার করে। কিভাবে এবং কত সহজ উপায়ে এই লক্ষ্যে অর্জন করা সম্ভব হবে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে তা সঠিক কার্যধারা নির্ধারণ করে থাকে। সাংগঠনিক সমস্যা সমাধান। সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে সমস্যা চিহ্নিতকরণ, বিভিন্ন বিকল্প উদ্ভাবন, সিদ্ধান্তে পৌঁছা, কর্মকর্তা গ্রহণ এবং ফলাফল মূল্যায়নের প্রক্রিয়া বিশেষ। সিদ্ধান্ত গ্রহণের মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠানের প্রতিনিয়ত বিভিন্ন প্রকার সমস্যা সৃষ্টি হবে এবং উক্ত সমস্যার যৌক্তিক সমাধান বের করা হবে। 4, কর্মচারীদের প্রেরণা। যুক্তিসঙ্গত সিদ্ধান্ত কর্মীদের জন্য প্রেরণা হিসাবে কাজ করে। কর্মীরা যুক্তিসঙ্গত সিদ্ধান্ত বাস্তবায়ন প্রেরণা প্রাপ্ত হয়। যখন যুক্তিসঙ্গত সিদ্ধান্ত বাস্তবায়িত হয়, প্রতিষ্ঠান উচ্চ মুনাফা লাভ করে, ফলে প্রতিষ্ঠান কর্মীদের আর্থিক ও অনার্থিক সুবিধা প্রদান করতে পারে। 5, সম্পদের কাম্য ব্যবহার। সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সম্পদের কাম্য ব্যবহার নিশ্চিত করা যায়। উৎপাদনে বিভিন্ন উপকরণ যেমন দালান কোঠা, ভূমি, জনশক্তি, যন্ত্রপাতি, অর্থ ইত্যাদি সঠিক ও কার্যকর ব্যবহার করে নির্ধারিত কর্মপন্থা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে প্রতিষ্ঠানের সম্পদকে যথোপযুক্তভাবে কাজে লাগানো হয়। পরিবর্তনশীলতা। সিদ্ধান্ত গ্রহণের সময় নমনীয়তা বা পরিবর্তনশীলতার বিষয়টি বিবেচনা করতে হবে। সিদ্ধান্ত সর্বদাই পরিবর্তনশীল। প্রাতিষ্ঠানিক প্রয়োজনের সময় সিদ্ধান্তে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে হয়। বর্তমান শিক্ষা ব্যবস্থা ক্রমাগতভাবে পরিবর্তনশীল। এই পরিবর্তিত অবস্থায় সিদ্ধান্তের যে কোনো ধরনের পরিবর্তন আসতে পারে। সৃজনশীলতার বিকাশ। সঠিক সিদ্ধান্ত গ্রহণ নির্বাহীদের সৃজনশীলতাকে উৎসাহিত করে। প্রতিষ্ঠানের সঠিক সিদ্ধান্তের সাথে কর্মীদের কল্যাণ একই সূত্রে গাঁথা। একমাত্র সুষ্ঠু সিদ্ধান্ত গ্রহণই প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের হাতিয়ার বিধায় কর্মীরা তাদের মেধা ও শ্রম দিয়ে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সফল বাস্তবায়নের চেষ্টা চালায়। এতে কর্মীদের সৃজনশীলতা বৃদ্ধি পায়। 8, শ্রম ব্যবস্থাপনা সম্পর্কের উন্নয়ন। সৌহার্দ্যপূর্ণ শ্রম ব্যবস্থাপনা সম্পর্কের মাধ্যমে প্রতিষ্ঠানের উন্নয়ন সম্ভব হয়। শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক যদি ভালো না থাকে তাহলে ব্যবস্থাপনা সম্পর্কের উন্নয়ন সম্ভব নয়। প্রতিষ্ঠানে অস্থিতিশীল অবস্থা বিরাজ করলে কোনো প্রকার ভালো সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করা যায় না। শ্রমিক, মালিক এবং ব্যবস্থাপনা এর 3 পক্ষের মধ্যকার নানাবিধ অসঙ্গতি ও মতানৈক্য সুষ্ঠু সিদ্ধান্তের মাধ্যমে দ্রুত করা সম্ভব হয়। ফলে শ্রম ব্যবস্থাপনার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিরাজ করে। 9, মিতব্যয়িতা। প্রতিটি প্রতিষ্ঠান কম খরচে অধিক সাফল্য পেতে চায়। কম খরচে সিদ্ধান্ত গ্রহণ করে তা থেকে অধিক সুফল প্রাপ্তি সকলেরই কাম্য। ব্যয়ের সাথে মুনাফা একইভাবে জড়িত। উৎপাদন ব্যয় যত নিম্ন পর্যায়ে রাখা যাবে, মুনাফার পরিমাণ তত বেশি হবে। ব্যবস্থাপক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানের মিতব্যয়িতা অর্জন করে ব্যয়কে সর্বনিম্ন পর্যায়ে রাখতে পারে। 10, প্রবৃদ্ধি অর্জন। সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে একটি দেশের অর্থনীতিতে পণ্য ও সেবার উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হয়। সঠিক সিদ্ধান্তে ঋণের খরচ কমানো, ভোক্তাদের খরচ কমানো এবং বিনিয়োগ বৃদ্ধি পায়।
নতুন ব্যবস্থাপনা কৌশল উদ্ভাবন, আমদানি ও রপ্তানি ইত্যাদির মাধ্যমে প্রতিষ্ঠান সর্বোত্তম প্রবৃদ্ধি অর্জন করে। 11 সময়ের সদ্ব্যবহার। সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে অহেতুক সময়কে কালক্ষেপণ করা হয় না। বিভিন্ন বিকল্প সমূহ চিহ্নিত করা হয় এবং সেগুলো হতে যেগুলো যে কোনো একটি বিকল্পকে বাছাই করা হয়। তাছাড়া সিদ্ধান্ত গ্রহণে অহেতুক সময় নষ্ট হয় না। ব্যবস্থাপকগণ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে নানা রকম প্রতিকূলতা ও ক্ষতির হাত থেকে প্রতিষ্ঠানকে রক্ষা করতে সক্ষম হয়। যথাসময়ে সিদ্ধান্ত গ্রহণের কারণে প্রশাসনিক জটিলতা দূর করা সম্ভব হয়। 12 উদ্ভাবনে সহায়তা। যুক্তিসঙ্গত সিদ্ধান্তে নতুনত্ব সহজতর হয়। এটি নতুন ধারণা, নতুন নতুন পণ্য উদ্ভাবনে সিদ্ধান্ত গ্রহণের সহায়তা প্রদান করে। বর্তমান অস্থির অনিশ্চিত ব্যবসায়িক পরিবেশ উদ্ভাবনের মাধ্যমে পরিবর্তন এবং সফলভাবে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকার জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। আধুনিক প্রযুক্তি আবিষ্কারের মাধ্যমে সফলভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা মুনাফা অর্জনে সিদ্ধান্ত গ্রহণে উদ্ভাবন প্রক্রিয়া সহায়তা করে। 13 সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলা। সিদ্ধান্ত গ্রহণ সংগঠনকে নতুন সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করে। দ্রুত সঠিক সিদ্ধান্তের মাধ্যমে সমস্যার সমাধান করতে এবং নতুন চ্যালেঞ্জগুলো গ্রহণ করতে সহায়তা করে। চ্যালেঞ্জগুলো সাফল্য এবং বৃদ্ধির একটি সুযোগ, চ্যালেঞ্জ জীবনকে উন্নত করার সুযোগ করে দেয়। সঠিক সিদ্ধান্তের মাধ্যমে নতুন নতুন চ্যালেঞ্জ আসবে এবং সেগুলো মোকাবেলা করে প্রতিষ্ঠান তার লক্ষ্যে পৌঁছাতে পারে। এখন এগুলো আলোচনা করার পরে পরিশেষে আমরা কি বলতে পারি? ব্যবস্থাপনাকে তার কার্যক্রম পরিচালনার জন্য সমস্যা চিহ্নিত করতে হয় এবং সমস্যার সমাধানের যত নির্দেশ দিয়ে থাকে এবং প্রতিষ্ঠানের ফলপ্রসূতা অর্জনের লক্ষ্যে সঠিক ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন শেষ যেটা বলেছি, সিদ্ধান্ত গ্রহণের সীমাবদ্ধতা বা প্রতিবন্ধকতা সমূহ। এতক্ষণ আমরা মানে এই সিদ্ধান্ত গ্রহণের সুবিধাগুলো আলোচনা করলাম, মানে সব সুবিধা কি কি আছে, মানে সুযোগ সুবিধা কি কি সব আলোচনা করবো। এখন আমরা কুটাকুটের দোষ ত্রুটি বের করব। মানে প্রতিবন্ধকতা সমূহ হলো প্রতিষ্ঠানের উন্নতি, অগ্রগতি বা সাফল্য কার্যকর সিদ্ধান্ত গ্রহণের উপর অনেকাংশে নির্ভরশীল। সিদ্ধান্ত গ্রহণে কোনো ভুল ত্রুটি হলে এর পরিণাম ভয়াবহ হয়। অবশ্য নির্ভুল সিদ্ধান্ত গ্রহণ করাও অত্যন্ত জটিল কাজ। এখন সিদ্ধান্ত গ্রহণের প্রতিবন্ধকতা সমূহগুলো আমরা আলোচনা করব। কয়েকটা আলোচনা করি। এর মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে, 12টা পয়েন্ট আছে, তার মধ্যে আমি 2-3টা আলোচনা করছি। যেমন প্রথমে আছে সমস্যা চিহ্নিতকরণে ব্যর্থতা। অনেক সময় কি হয়, সমস্যা চিহ্নিত করা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কিন্তু চিহ্নিত করা। সমস্যা সঠিকভাবে চিহ্নিত করতে যদি না পারা যায় তাহলে সিদ্ধান্ত গ্রহণ সঠিক হয় না। কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমস্যা চিহ্নিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। কিন্তু অনেক সময় সিদ্ধান্ত গ্রহণ করা অনেক সময় ঠিক করা যায় না, ঠিক হয় না, সেই জন্য এটা একটা সমস্যা। 2 নম্বর আছে তথ্যর সঠিকতা। সংশ্লিষ্ট সমস্যা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং সংগৃহীত তথ্য সঠিকতার উপর সিদ্ধান্তের কার্যকারিতা নির্ভর করে। কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সঠিক বা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা একটি বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়ায়। তারপর 3 নম্বর আছে মতের পার্থক্য। অনেক সময় যৌথ সিদ্ধান্তের ক্ষেত্রে মতানৈক্য পৌঁছানো অত্যন্ত কঠিন ব্যাপার হয়ে যায়। তাছাড়া এটি খরচ ও সময় সাপেক্ষ হয়। তারপরে তাই এক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা অত্যন্ত জটিল ও কঠিন হয়ে যায়। তারপর নির্ভুল সিদ্ধান্ত গ্রহণের সমস্যা, যেমন কতিপয় তথ্য বিকল্প সিদ্ধান্ত সময়ের উপর ভিত্তি করে একটি নির্ভুল ও সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা অনেক ব্যবস্থাপকের পক্ষে সম্ভব হয় না। মানে কতগুলো সমস্যা নিয়ে যদি সিদ্ধান্ত গ্রহণ করা হয়, কিন্তু অনেকগুলো দেখা যাচ্ছে আমরা দেখতে পাই না, সেইগুলো থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়া কিন্তু অনেক সময় জটিল হয়ে যায়। তারপর সিদ্ধান্তের কার্যকারিতা। সিদ্ধান্তের ফলপ্রদতা সুনিশ্চিত হওয়া বাঞ্ছনীয়। সঠিক সিদ্ধান্তের কিন্তু সিদ্ধান্তের কার্যকারিতা বা ফলপ্রদতা পরিমাপ করা অত্যন্ত কঠিন ও জটিল বিষয় হয়ে যায়।
তারপর আছে 10 নম্বর আছে শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক। প্রতিষ্ঠানের শ্রমিক অসন্তোষ সহ নানাবিধ কারণে সৌহার্দ্যপূর্ণ শ্রম ব্যবস্থাপনা সম্পর্কে অভাব দেখা যায় অনেক সময়, ফলে কর্মীরা সিদ্ধান্ত বাস্তবায়নে অনীহা প্রকাশ করে, যা আগ্রহী হয়ে ওঠে না। তারপরে 11 আছে প্রয়োজনীয় সম্পদের অভাব। প্রতিষ্ঠানের সিদ্ধান্ত বাস্তবায়নে অনেক সময় উপযোগী সম্পদাদি, মূলধন, কাঁচামাল, উন্নত যন্ত্রপাতি ইত্যাদির অভাবে প্রায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা সৃষ্টি হয়। ঝুঁকি গ্রহণ। প্রতিষ্ঠানের মালিক বা ব্যবস্থাপকগণ নতুন নতুন সিদ্ধান্ত গ্রহণে অনিশ্চয়তা বা ঝুঁকি গ্রহণ করতে আগ্রহী থাকে না, ফলে সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে নানা বাধা সৃষ্টি হয়। পরিশেষে আমরা বলতে পারি যে সঠিক সিদ্ধান্তের উপর প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করলেও অধিকাংশ ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয় না। তাই ব্যবস্থাপককে অবশ্যই বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতার আলোকে প্রয়োজনীয় তথ্য, পারিপার্শ্বিক অবস্থা থেকে সচেতন থেকে সিদ্ধান্ত গ্রহণ করা আবশ্যক। এখন আমরা যে কটা আলোচনা করলাম, তোমরা দেখেছো যে প্রথমে সিদ্ধান্ত গ্রহণে অর্থ এবং সংজ্ঞা আলোচনা করেছি, তারপরে সিদ্ধান্ত গ্রহণের বৈশিষ্ট্য, সিদ্ধান্ত গ্রহণের সুবিধা, সিদ্ধান্ত গ্রহণের সীমাবদ্ধতা, প্রতিবন্ধকতা সমূহ, এগুলো আলোচনা করলাম। এখন মেয়েরা তোমরা এর ভিতরে যদি কোনো অসুবিধা থাকে আমাকে বলতে পারো, আর যদি অন্য কোনো অধ্যায়ে তোমাদের অসুবিধা থাকে তাহলেও বলতে পারো। দেখো তোমরা কিন্তু 3 জন মেয়ে উপস্থিত আছো। আমি কিন্তু গ্রুপে তোমাদেরকে সবাইকেই আমন্ত্রণ জানানো হয়েছে অংশগ্রহণ করার জন্য। তোমরা জানো যে উপস্থিত থাকার জন্য কিন্তু মার্চ আছে। এখন তোমরা কিন্তু প্রেজেন্ট মাত্র 3 জন, আর তোমরা 50 জন মেয়ে, এর মধ্যে তোমরা 3 জন মাত্র প্রেজেন্ট। আমি কিন্তু ফোন করেছি তোমাদেরকে, আবার মেসেজও দিয়েছি। এখন তোমরা প্রেজেন্ট থেকেছো মাত্র 3 জন। এখন তোমরা জানো তোমাদের 7টা পেপার, 7টা পেপারের মধ্যে তোমাদের 80 করে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা হবে, এবং বাকি 20 মার্চ কিন্তু কলেজেই তোমাদের পরীক্ষা দিতে হবে। তা তোমরা এখানে কিন্তু প্রেজেন্টের জন্য একটু মার্কস আছে। এখন তোমরা যদি প্রেজেন্ট না থাকো তাহলে তো তোমাদের ওই মার্কসটা তোমরা ফুল মার্কস পাবে না। তাহলে তোমাদের গ্রুপে অন্তত তোমরা একটু বলে দিও যে তোমরা সবাই প্রেজেন্ট থেকো। এখন তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে বলো। তোমরা আনমিউট করো সবাই। হ্যাঁ, এখন তোমরা আমাকে বলতে পারো তোমাদের কোনো সমস্যা থাকলে বলতে পারো, অথবা কোনো অধ্যায়টা পরবর্তীতে আলোচনা করলে তোমাদের সুবিধা হয় সেটা, কারণ পরের মাসে তোমাদের পরীক্ষা হতে পারে, সম্ভাবনা আছে। মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কথা বলছি না, মানে এটা কি টেস্ট পরীক্ষা থাকবে? কলেজের পরীক্ষা, কলেজের কি ফার্স্ট টার্ম নাকি টেস্ট পরীক্ষা? এটা এখনো সিদ্ধান্ত হয়নি। এটা কি ইন কোর্স হবে? ইন কোর্সও হবে, সেই সাথে তোমাদের 80 মার্চের যে পরীক্ষাটা ওটাও হবে। ম্যাডাম কত চ্যাপ্টারের মধ্যে হবে? এখানে তোমরা সব যে কয়টা পড়ানো হয়েছে সে কটা তো হবেই। তোমরা ইউটিউবে কিন্তু আমি 4 নম্বর অধ্যায়ে এটা কৌশলগত ব্যবস্থাপনা আলোচনা করছি, ওখান থেকে একটু দেখে নিও। এখানে তো আছে 6টা 7টা অধ্যায়। এখন এর মধ্যে দিয়ে তোমরা যদি কমাতে চাও, তোমরা নিজেরা যে অধ্যায় পড়বে ফুল পড়বে, তাহলে যেখান থেকে আসে না কেন তোমরা পারবে। আর তোমরা তো মাস্টার্সের ছাত্রী, তোমরা আগে ব্যবস্থাপনা সম্পর্কে সব পড়েছো, তোমাদের সব জানা। মাস্টার্সের কিন্তু বেশি কঠিন আমি বলবো, বেশি কঠিন না, বেশ সহজই। তোমরা আর কিছু বলবে আমাকে, যদি কোনো সমস্যা, কোনো অধ্যায়, কোনো কিছু, আর এখান থেকে কোনো কিছু বোঝার কোনো অসুবিধা সেটাও বলতে পারো তোমাদের।
তাহলে তোমাদের কোনো সমস্যা নেই, আমি ধরে নিব, তাই তো? তোমরা তোমাদের নামগুলো আর রোল নাম্বার গুলো, নাম আর রোল নাম্বার দিয়ে তোমরা তোমাদের যে পেজ আছে যেখানে গ্রুপ, ওখানে তোমরা নাম এবং রোল নাম্বার গুলো দিয়ে দিও, যে কজন প্রেজেন্ট আছে আমি প্রেজেন্ট ওখানে করে দিব। এখানে তো তোমাদের নাম দেখছি শুধু, না মানে তোমাদের রোল নাম্বার তো দেখছি না। তাহলে মেয়েরা তোমাদের কোনো সমস্যা নাই, তাই তো? না ম্যাম। আচ্ছা, তাহলে তোমরা একটু পড়াশোনা করো ভালোভাবে, যাতে করে ভালোভাবে পরীক্ষাটা দিতে পারো। আর ক্লাসেও অ্যাটেন্ড করো, তোমরা গ্রুপে একটু বলে দিও সবাইকে। আর তোমরা জানো তো, তোমাদের যখন পরীক্ষা হবে, তোমাদের পরীক্ষার আগে কিন্তু তোমাদের বেতন ক্লিয়ার করে তোমাদের একটা রিসিপ্ট নিতে হবে, যেটা প্রবেশপত্র বলা হবে। প্রবেশপত্রটার আবার কপি আবার জমা দিতে হবে, এটা তোমাদের কপিটা জমা দিতে হবে, এটা তোমরা একটু মনে রেখো। এটা কলেজে, এটা তোমাদের অফিস থেকে সংগ্রহ করতে হবে তোমার। ঠিক আছে মেয়েরা, তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর কোনো সমস্যা হলে তোমরা আমার সাথে যোগাযোগ করো, ঠিক আছে? জি ম্যাম। সবাইকে ধন্যবাদ। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম।